আসলে আপনারা দেখবেন যে গণঅভ্যুত্থান পরবর্তীতে যে নতুন বাংলাদেশ আসলে আমরা চেয়েছি, সেই বাংলাদেশের স্বাধীনতার ১৯৭১-এর পূর্ববর্তী যে নির্বাচন আমরা দেখেছি, ৭০-এর নির্বাচন, সেখানে কিন্তু খুব স্পষ্ট করে আমরা বলেছি, ওখানে বলা ছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারটা নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে বারবারই স্বাধীনতা পরবর্তীতে এবং বিভিন্ন সময়ে বাংলাদেশে অভ্যুত্থান করতে হয়েছে, ছাত্র জনতাকে বারবারই রাস্তায় নেমে আসতে হয়েছে এবং তারই ধারাবাহিকতায় ২৪-এ যে গণঅভ্যুত্থান হয়েছে এবং এই গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার গঠন করেছে এবং এই সরকারের একটা বিশেষ দিক ছিল যে ঐক্যমত কমিশন এবং এই ঐক্যমত কমিশনের যে প্রস্তাবনাগুলোর ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি আমরা চেয়েছি বারবার। এই জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো ছিল এবং এই প্রস্তাবনাগুলোতে একটা বড় অংশ ছিল যে একটা ক্ষমতার ভারসাম্য থাকা, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য থাকা, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ না করা, বিচার বিভাগকে স্বাধীনভাবে বিচার করতে দেওয়ার ক্ষমতা থাকতে হবে এবং প্রশাসনকে দলীয়করণের বাইরে রেখে নিরপেক্ষ প্রশাসনকে সৃষ্টি করা এবং প্রত্যেকটা জায়গায় নিরপেক্ষ দুর্নীতিমুক্ত একটা সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করা। আসলে আমরা যখন এক নির্বাচনের সামনে এসে দাঁড়িয়েছি, আমরা কতটুকু নিরপেক্ষ হতে পেরেছি বলে আপনারা মনে করেন? আমরা বলতে চাই, দেখেন যে একটা নির্বাচন কমিশন এত বড় একটা ঘটনা ঘটলো, ওসমান হাদির বিষয়টাকে বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনা তো আগেও ঘটেছে, বাংলাদেশে আহসানুল্লাহ মাস্টারকে মারা হয়েছে নির্বাচনের আগে, ঠিক একইভাবে নির্বাচনের তফসিল ঘোষণার পরে ওসমান হাদিকে মারা হয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। উনি সাংবিধানিক প্রতিষ্ঠানে একটা নিরপেক্ষ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কথাটা বলতে পারে কিনা, যদিও উনি পরবর্তীতে বলেছে যে এটা ঠিক হয় নাই, কিন্তু ওনার জায়গা থেকে এই কথাটা কতটুকু যৌক্তিক হয়েছে। আমরা যে প্রশাসনের কথা বলছি, যে নিরপেক্ষ একটা প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচনের যে ব্যবস্থা, প্রত্যেকটা সেক্টরে বিভিন্ন বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের দর কষাকষি চলে। আপনি দেখবেন সচিবালয়ে যান, প্রত্যেকটা আমলা, প্রত্যেকটা বাংলাদেশে, আমি আমার প্রিয় দেশনেত্রী খালেদা জিয়ার কথা বলবো, তিনি বলেছিলেন যে বাংলাদেশে না, বিশ্বে শিশু এবং পাগল ছাড়া কেউ আসলে নিরপেক্ষ না। কারো না কারো মতাদর্শ আছে, তারা কোনো না কোনো দলকে মৌনভাবে হলেও সাপোর্ট করে। তাহলে দেখবেন এই প্রশাসনের যারা নিরপেক্ষভাবে নিয়োগ হওয়ার কথা, সেটা না পেয়ে বিভিন্ন পদগুলোতে বসে আছে, তারা কোনো না কোনোভাবে বড় দলগুলোর কোনো না কোনো অংশের সাথে অ্যাফিলিয়েটেড। তাহলে এই প্রশাসনকে কি আপনি ইলেকশনের ক্ষেত্রে কতটা নিরপেক্ষ মনে করেন? আপনি দেখবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে যেসব ডিসি, এসপি, ইউনো, ওসি বসে আছে, তারা কোনো না কোনোভাবে দলীয় অ্যাফিলিয়েটেড এবং দলের পারপাস সার্ভ না করলেও বড় দলগুলোর সাথে কানেক্টেড। এবং আমরা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তর দিকে যাচ্ছি, এলাকায় যাচ্ছি, তখন আমাদের যে যারা কর্মী আছে তাদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আপনারা কি দেখছেন না সামনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কোন দিকে মেরুকরণ হচ্ছে, আপনারা কেন ছোট দলের দিকে ধাবিত হচ্ছেন, আপনারা কেন তাদের সাথে চলাফেরা করছেন, আপনাদের কিন্তু সামনে ১২ তারিখ নির্বাচনের পরে অবস্থা ভালো হবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে হুমকি বা এই যে একটা দলীয়করণ, এটা থেকে আমরা বের হয়ে আসতে পারছি কিনা। আমরা দেখেছি যে নিরপেক্ষ নির্বাচনের জন্য যে একটা নিরপেক্ষ প্রশাসন যেমন দরকার, তেমনিভাবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও আমরা বড় দলগুলোর ক্ষেত্রে দেখেছি। আমার যে কনস্টিটিউশন দিনাজপুর ৫, সেখানেও আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দলের দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা ১৭ বছর ধরে জুলুমের শিকার, বিভিন্ন জেল জুলুম থেকে শুরু করে বিভিন্ন ক্রান্তিকাল পার হয়ে এসেছেন, জনমত জরিপে কিন্তু তারা এগিয়ে থাকলেও প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে কারা বেশি আমাদের দলের পার্টি চিফের কাছাকাছি আছে, কারা বেশি কাছাকাছি যেতে পেরেছে, কতটা লবিং করতে পেরেছে, তার ভিত্তিতে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে। তাহলে এর পরিপ্রেক্ষিতে আমরা কি দেখছি যে দলীয় যে প্রভাব বা দলীয় জরিপে যেই এগিয়ে থাক না কেন, আমরা ব্যক্তিগত সম্পর্ককে বেশি প্রাধান্য দিয়ে প্রার্থিতা বাছাই করেছি। এবং আমি খুব বিনয়ের সাথে বলতে চাই যে বাংলাদেশের এখন আশার আলো তারেক রহমান, তিনি বলছেন যে আমরা প্রতীক দেখে ভোট দিব। আমি খুব বিনয়ের সাথে ডিজেগ্রি করে বলতে চাই, এই বাংলাদেশে যদি কেউ প্রতীক দেখে প্রার্থিতা সিলেক্ট করে, তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা সেটা কখনোই পূরণ হবে না। আমরা বলতে চাই, প্রার্থী দেখে আপনারা ভোট দিবেন। এই নতুন বাংলাদেশে কোনো দল, আমরা দেখেছি অনেক দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অফিসিয়ালি তাদের নামে বিভিন্ন মামলা আছে, তদন্ত চলছে, এই সব বড় বড় দলগুলো কিন্তু তাদেরকে নমিনেশন দিয়েছে। তাহলে আমি কি ব্যক্তি হিসেবে তাকে ভোট দিব, নাকি দলের প্রতীক দেখে তাকে ভোট দিব? সে ব্যক্তিগতভাবে যদি করাপ্টেড হয়, তাহলে কি আমি তাকে প্রত্যাখ্যান করব কিনা? এবং আমরা যে বয়ান তৈরি করছি, প্রত্যেকটা রাজনৈতিক দলকে এখানে বুঝতে পারতে হবে
যে বাংলাদেশে যে সামনের দিকে আমরা অভ্যুত্থান করেছি এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন একটা রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করছি, ঐক্যমত কমিশনে আমরা অনেকগুলো রাজনৈতিক দলগুলো আছে যারা বিভিন্ন বিষয়ে একমত পোষণ করছে। দলীয় এজেন্ডাতে রাখতে হবে, নির্বাচনী ইশতেহার স্পষ্ট করে বলতে হবে আপনারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কি বিপক্ষে, আপনারা হা ভোটের পক্ষে কি বিপক্ষে, আপনাকে এটা ক্লিয়ার করতে হবে। মাঠে ভোটের দ্বার প্রান্তে গিয়ে জনগণের কাছে আপনাকে এই ম্যান্ডেট, দুইটা ম্যান্ডেট এখানে এখন উল্লেখিত। একটা হচ্ছে গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে আপনি হা কিংবা না, এবং আপনার নির্বাচনী ইশতেহার ম্যানিফেস্টো অ্যাকচুয়ালি কি, আপনি কেমন বাংলাদেশ চান। আমরা যারা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, আমরা এনসিপির পক্ষ থেকে বলছি যে আমরা জুলাই সনদের ভিত্তিতে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, যেই বড় বড় ক্ষমতার ভরকেন্দ্রগুলো আছে, সেগুলো দলীয়করণ বাইরে রেখে একটি ন্যায়সঙ্গত বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রস্তাবনা করছি।